আচ্ছা, আমরা একটু আজকে উপন্যাসগুলো দেখি। কারণ অনেকে আমাকে বলছে যে যারা নতুন, যে উপন্যাসগুলো মনে থাকতে চায় না। প্রথমত এটা আমাদের মনে রাখতে হবে যে বাংলা সাহিত্য ব্যাপারটা এরকম। এটা একটু মনে কম থাকতে চাইবে। বাট এটা আমাদের বারবার পড়ে টেকনিক অবলম্বন করে হোক, ধরাধরি করে হোক, বিভিন্নভাবে এটা আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে? সো আমি একটু এই যে আমার বই থেকেই একটা অনেকটা গ্রুপ ডিসকাশনের মতো। তোমরা হচ্ছে কি করবা? MP3 টা খুলো। খুলে জাস্ট আমি যে কথাগুলো বলবো এগুলোর সাথে একটু মিলাই নিও। তাহলে আশা করি ভালো মনে থাকবে। ১ম এ দেখো যে কথা সাহিত্য কাকে বলে? আমরা জানি যে ছোট গল্প এবং উপন্যাস এই ২ টাকে একত্রে কথা সাহিত্য বলা হয়, তাই না? যেমন এই যে আমরা সবথেকে জনপ্রিয় কথা সাহিত্যিক কাকে বলি? আমাদের হুমায়ূন আহমেদ। হুমায়ূন স্যারকে আমরা বলি সবথেকে জনপ্রিয় কথা সাহিত্যিক, তাই না? উনার বই দেখা যাচ্ছে যে মানে শিশু-কিশোর থেকে মানে বিশেষ করে যারা হচ্ছে ইয়ং এজের তাদের কাছে সবথেকে বেশি জনপ্রিয়। মানে যারা কখনো উপন্যাস পড়া বা বাংলা সাহিত্য অধ্যয়ন করা শুরু করেনি তাদের শুরুটা ওই হুমায়ূন আহমেদ স্যারের বই দিয়েই হয়। কারণ অনেক সহজ ভাষায় লেখা থাকে, প্রাঞ্জল ভাষাগুলা, পড়তেও ভালো লাগে, এটা। তো উপন্যাস এবং ছোট গল্পের পার্থক্যটা কি? উপন্যাসটা হচ্ছে বৃহৎ পরিসরে যেখানে ক্যারেক্টার থাকবে। আর ছোট গল্প এখানেও ক্যারেক্টার থাকবে বাট এটা ছোট্ট পরিসরে। এই তো। উপন্যাসও ক্যারেক্টার থাকবে, ছোট গল্প ক্যারেক্টার থাকবে বাট উপন্যাসে একাধিক ক্যারেক্টার থাকে এবং এটা বৃহৎ পরিসর। আর ছোট গল্পে এখানে হচ্ছে এখানেও ক্যারেক্টার থাকবে, একাধিক ক্যারেক্টার থাকতে পারে। বাট মেইনলি একটা ক্যারেক্টারকে ফোকাস করে কিন্তু এটা ছোট পরিসরে। এই মেইনলি আরকি। তো উপন্যাসের আমরা যদি দেখি উদ্ভবটা এই যে দেখো এখানে যে ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় উনি হচ্ছে নববাবু বিলাস এটা লিখছে 1825 সালে। তো এটা হচ্ছে উপন্যাসের লক্ষণটা এখানে ফুটে উঠছে। তো উপন্যাস হইতে যে জিনিসগুলো দরকার যেমন হচ্ছে ক্যারেক্টার দরকার, এটা হচ্ছে বিশদ বর্ণনা দরকার। এই জিনিসগুলো উনার ওই লেখাটার মধ্যে ছিল না যে যার কারণে আমরা এটাকে সার্থক উপন্যাস বলতে পারতেছি না। নববাবু বিলাস 1825। তারপর দেখো 25টাকে ঘুরে দিলে কি হয়? 52 হয়। তো এটা মনে রাখা ইজি কিন্তু। 25টাকে ঘুরে দিলে হয়ে গেল 52। এই হ্যানা ক্যাথরিন ম্যারেন্স ইনি ফুলমণি ও করুণার বিবরণ ইনি লিখলেন 1852 সালে। এটাও সার্থক উপন্যাস না। তার পরবর্তীতে 1857 সাল। এই 1857 সালে দেখো বুদ্ধদেব মুখোপাধ্যায় ২ টা লিখলো। একটা হচ্ছে সফল স্বপ্ন, সরি একটাই, সফল স্বপ্ন ও অঙ্গুরীয় বিনিময়। ও ২ টা আলাদা উপাখ্যান কিন্তু এগুলা। এগুলো উপন্যাস না, এটা উপাখ্যানের মতো। অনেকটা জীবনীর মতো আরকি, হ্যাঁ? উপাখ্যান এগুলোকে বলা হয়। তো এটা শতভাগ উপন্যাসের বৈশিষ্ট্যগুলো এখানে প্রতিফলিত হইল না। কিন্তু অনেকটা উপন্যাসের কাছাকাছি। এই সফল স্বপ্ন আর হচ্ছে অঙ্গুরীয় বিনিময়। এটা 1857। তাহলে আমরা কি পাইলাম? ১ম ১৮২৫ পাইলাম। তা ১৮০০ এই যেমনি আমি এখন পজ করবো আমার ভিডিওটা। ভিডিওটা পজ করে তুমি এখন বলো। ১৮২৫ এ কি হইল? নববাবু বিলাস কার? ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়ের। উল্টায় দিলাম ১৮৫২। ১৮৫২ কার? হ্যানা ক্যাথারিন ম্যালেন্সের 'ফুলমণি ও করুণার বিবরণ'। আমার সাথে বলবা কিন্তু যারা শুনতেছো। এখানে লজ্জা-টজ্জার কিছু নাই। অবশ্যই আমার সাথে বলবা। যখন তুমি বলবা, কানটা শুনবে, দেখবে যে ভালো মনে থাকবে। এটা আমাকে যেকোনো মূল্যে মেমোরাইজ রাখতে হবে, মুখস্থ রাখতে হবে। সো আমার সাথে বলবা, মুখ দিয়ে উচ্চারণ করবা। বইটার সাথে নিয়ে। আর 1857 দিয়ে আসো। এখানে কি হলো? এখানে এই যে বুধেব মুখোপাধ্যায় ইনি ২ টা লিখলো উপাখ্যান। একটা হচ্ছে 'সফল স্বপ্ন' আর একটা হচ্ছে 'অঙ্গুরীয় বিনিময়'। তো খেয়াল করে দেখো এটা হচ্ছে বুধেব মুখোপাধ্যায় আর 1825 হচ্ছে ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়। এখন এই 1857 সালে আরেকটা কাজ হয় যেটা সবথেকে ইম্পোর্টেন্ট, 'আলালের ঘরের দুলাল'। এটা কার? পেরিচাঁদ মিত্রের। এই পেরিচাঁদ মিত্রের 'আলালের ঘরের দুলাল' বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস। পেরিচাঁদ মিত্রের 'আলালের ঘরের দুলাল' এটা হচ্ছে 1857 সালে। 1857 সালে প্রথম উপন্যাস 'আলালের ঘরের দুলাল' পেরিচাঁদ মিত্রের। এবং এই জন্য ওনাকে কি বলা হয়? ওনাকে বাংলা উপন্যাস ধারার প্রতিষ্ঠাতা পুরুষ বলা হয়। যেহেতু উনি প্রথম উপন্যাস রচনা করছে, তাকে তো প্রতিষ্ঠাতা পুরুষ বলা হবে। তার হাত থেকেই মানে তার কাছ থেকেই পরবর্তী উপন্যাস আসা শুরু হইল। তো এটার প্রধান চরিত্র ঠকচাচা, এটা আমরা জানি। তার ভাষাটাকে আলালি ভাষা বলা হয়, এটাও আমরা জানি। এমনকি এই যে আলালের ঘরের দুলাল, আমরা বলি না যে দুলালি, গ্রামে বলে আলালের ঘরের দুলাল। যে বাচ্চাগুলো উচ্ছন্নে যায় ছোটবেলায় তাদেরকে আমরা আলালের ঘরের দুলাল বলি। তো এই জন্য ইংলিশে এটাকে স্পয়েলড চাইল্ড বলা হয়। এই ছদ্মনামে এটা তোমার ইংরেজিতে অনুদিত হয়। তো এখানে এখন অ্যাড করা মানে লিখে নাও ইনফরমেশন। এই যে উপন্যাসের যে প্রধান চরিত্র ঠকচাচা, এটা লিখে রাখো। এটার প্রকৃত নাম হচ্ছে মোকাজান মিয়া। মনে মো কয়কার কা, জয়কার যা দন্ত ন, মোকাজান মিয়া। ঠকচাচার প্রকৃত নাম মোকাজান মিয়া। আর এই যে ক্যারেক্টারগুলো আছে এই ঠকচাচার সাথে লিখো বাঞ্চারাম, বটলর, বক্রেশ্বর। বাঞ্চারাম, বটলর, বক্রেশ্বর। মনে রাখা ইজি। আলালের ঘুরে দুলালের ঠকচাচা, যার আসল নাম হচ্ছে মোকাজান মিয়া। আর অন্যান্য ক্যারেক্টারগুলো হচ্ছে বাঞ্চারাম, বটলর, বক্রেশ্বর। পজ করবা, পজ করে এখন আবার এটাকে রিভিশন দাও আমার সাথে। আমি যদি এখন তোমাকে বলি, বলো 1825 সালে কি হইলো, 1852 সালে কি হইলো, কে কি করলো, 1857 সালে 3টা জিনিস হইলো, কি কি? সফল সম্পর্ক বিনিময় আর হচ্ছে আলালের ঘরের দুলাল।
তারপর আল্লাহগুদ্দুলের ক্যারেক্টারগুলোকে কি, ঠকচাচা, বাঞ্চারাম, বটলার, বক্রেশ্বর গেল। ঠকচাচা আসল নাম কি, কে লিখছে, এই তো। তার প্রিচার ঠাকুরের ছদ্মনাম হচ্ছে টেকচাঁদ ঠাকুর, এটা। তো এখানে এখন একটা জিনিস বলি, এই যে ভূদেব মুখোপাধ্যায় আমরা বললাম, ওনার একটা উপন্যাসই আছে, সেটার নাম হচ্ছে ঐতিহাসিক উপন্যাস, মানে উপন্যাসটার নামই ঐতিহাসিক উপন্যাস, ওটা অ্যাড করে রাখবা। ভূদেব মুখোপাধ্যায়ের, এটা পরবর্তীতে রচনা করা। ওকে, এখানে এখন আমরা পড়বো বাংলা সাহিত্যের প্রথম মহিলা উপন্যাসিক হচ্ছেন স্বর্ণকুমারী দেবী, স্বর্ণকুমারীদের প্রথম মহিলা উপন্যাসিক। এখন আর প্রথম সার্থক উপন্যাসিককে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এই যে পেরিচাঁদ মিত্র যে লিখলে আলালে ঘরের দুলাল, এখানেও উপন্যাসের যে প্রকৃত যে ক্যারেক্টারগুলো, বৈশিষ্ট্যগুলো, এখানে দু একটা মিসিং ছিল, বাট মেজর অংশটাই, পোর্শনটাই ঠিক আছে যে উপন্যাস। তো এখানে সার্থক উপন্যাস বলা হয় কাকে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের দুর্গেশ নন্দিনীকে। ওকে, আর পেজুর ডাবর, হ্যাঁ আমি যেভাবে বললাম এভাবে পজ করিয়ে কইরা নিজে নিজে মনে করার চেষ্টা করবা, আমার কথাগুলো আবার শুনবা, নিজে নিজে মনে করার চেষ্টা করবা, দেখবে যে রিপিট হবে, বিষয়টা ভালো মনে থাকবে। কালীপ্রসন্ন সিংহ, সবার আগে কালী বানানটা খেয়াল করো, আমি একটা নিয়ম বলবো, সুন্দর করে মনে রাখবা। কালী দেবী ষষ্ঠী, হ্যাঁ কালী দেবী ষষ্ঠী, এগুলো নর্মাল বানানে কি হয়, দীর্ঘিকার হয়। কালী দেবী ষষ্ঠী নর্মাল বানানে হয় দীর্ঘিকার, কিন্তু এগুলোর পরে যখন দাস যুক্ত হয় তখন এই বানানগুলো হয়ে যায় ঋষিকার বা রস্যইকার, যেটাই বলি না কেন। তো কালিদাস, কালী বানানটা হয়ে যাবে কি, রস্যইকার। দেবীদাস, রস্যইকার। দাস ছাড়া যাই যুক্ত হোক না কেন সব দীর্ঘইকার। দেখো এই যে কালী প্রসন্ন সিংহ, কালীর পরে প্রসন্ন যুক্ত হয়েছে, দ্যাটস ওয়াইট এটা দুই, দুই মানে দীর্ঘইকার। ঠিক আছে, নিয়মটা ভালো মতো রাখবা। কালী, ষষ্ঠী, দেবী, এগুলোর পরে যদি দাস থাকে তাহলে এই নিয়মটা হচ্ছে যে এগুলো কি হয়ে যাবে, রস্যইকার হয়ে যাবে, মানে এক হয়ে যাবে। আমরা যখন বানান পড়বো এটার ডিটেলস পড়বো, যে রস্যইকারকে এক বলবো আমরা, দীর্ঘইকারকে দুই বলবো, তাহলে আমাদের এই জিনিসগুলো মনে রাখাটা ইজি হবে। তো দেখো উনি হুতুম পেচার নকশা এবং মহাভারতের অনুবাদ করছেন, এই দুইটা তার কীর্তি। হুতুম পেচার নকশা প্রধান চরিত্র দনুবানু, তাহলে দনুবানু ক্যারেক্টারটা কার, এই যেগুলো একটা দুইটা ক্যারেক্টার আছে এগুলো না খুবই ইম্পর্টেন্ট, যে দনুবানু ক্যারেক্টারটা কার, ঠকচাচা ক্যারেক্টারটা স্রষ্টাকে, বাঞ্চারাম ক্যারেক্টারটা স্রষ্টাকে। স্রষ্টা মানে কি, বাঞ্চারাম ওই যে পেরিচাঁদ মিত্র, কোথায়, আলালে ঘরের দুলালে, এই যে এইভাবে লিঙ্ক লিঙ্ক করে পড়বা, দেখবে যে খুব ভালো মনে থাকবে। শুরুতেই মনে থাকবে না, বাট পরবর্তীতে ভালো মনে থাকবে। তো এখানে লিখে রাখো এখানে যে কালীপ্রসন্ন সিংহের একটা নাটক আছে, নাটকটার নাম হচ্ছে সাবিত্রী সত্যবান। আমরা কিন্তু ওই জায়গায় নাটকের জায়গায় পড়ছি, বাট এখানে আবার পড়বো, তাহলে জিনিসটা ভালো মনে থাকবে। সাবিত্রী সত্যবান। নেক্সট চলে আসো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। পথের পাঁচালী সব থেকে বিখ্যাত, কে না জানে পথের পাঁচালীর কথা, তাই না? 1929, এইটার পর যেগুলো বিখ্যাত জিনিস এগুলো সালগুলো লাগে, 1929। তো এটার প্রধান ক্যারেক্টার অপু দুর্গা সম্বন্ধে আমরা সবাই জানি মোটামুটি, তাই না? এবং এটা ইংরেজি এবং ফার্সি ভাষায় অনুদিত হয়। তো উনার এখন বাকিগুলো মনে রাখার টেকনিক দেখো, টেকনিক তো না, জাস্ট আমরা কয়েকবার পড়তে পড়তে মনে থাকবো, নইলে বেশি টেকনিক খুঁজতে গেলে এমন অবস্থা হবে, টেকনিকটা মনে রাখার জন্য আরো টেকনিক লাগবে, তাই না? তো যে জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে, যে পরীক্ষার হল জিনিসটা নর্মাল আমরা যেভাবে চিন্তা করি ব্যাপারটা এমন না। ওখানে স্ট্রেস থাকে, ওখানে টেনশন কাজ করে, টিকতে হবে, কি না কি আসে, জার্নি করি আমরা, তো যাই, মাথার উপর প্রেশার থাকে, ঘুম হয় না রাতে, এসব মিলায় আবার ফুল সিলেবাস। কাজেই এই ব্যাপারগুলোকে আমাদের এমন করে নিতে হবে যেন পরীক্ষার আগের রাতে বা পরীক্ষার হলটাতে আমাদের যেন এই জিনিসগুলো আমাদের মনে থাকে। তো ওইভাবে অত টেকনিক করতে গেলে আবার কিন্তু টেকনিকে মনে থাকবে না। এই জন্য বারবার পড়তে 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 জিনিসগুলো ভালো মাথায় রাখতে হবে, তাহলে ব্রেন ভালো মনে রাখতে পারবে। তো দেখো এখন পথের পাঁচালী গেল, উনার দেখো মনে, অপরাজিত আরণ্যক অশনি সংকেত, দিয়া অপরাজিত আরণ্যক অশনি সংকেত, অপরাজিত আরণ্যক অশনি সংকেত, ইছামতি, চাঁদের পাহাড়, চাঁদের পাহাড়, ওই যে কলকাতার কি নায়কটার নাম দেব, চাঁদের পাহাড় মুভি বানাইছে, তো ওটা তো এমনিতে মনে হয়, তাই না? তারপর ধরো যে আহ, কই গেল রে, এই যে বিভূতিভূষণের, বিভূতিভূষণ কি, আরণ্যক, ও এখানে ঘুরে গেছে, ওই ইয়াতে ভিডিওটা হচ্ছে, তো এই যে অপরাজিত আরণ্যক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বইটা আমার কাছে, এটা আমার মনে হারাবে আর কোনোদিন। তো যদি আর বইগুলো একটু দেখা যায় নামগুলা, বা বইটা যদি একটু ইয়া করে দেওয়া হয় তাহলে কিন্তু ভালো মনে থাকবে। আমি কিন্তু আমার বিছানার সাইডে এই বইগুলো রাখি, মাঝে মধ্যে একটু পড়তে ভালো লাগে, যাই হোক। তো অপরাজিত আরণ্যক অশনি সংকেত, বিভূতিভূষণের অপরাজিত আরণ্যক অশনি সংকেত, বলো আমার সাথে সাথে, অবশ্যই মুখ দিয়ে বলবা, অপরাজিত আরণ্যক অশনি সংকেত। যেকোনো জিনিস মনে রাখার টেকনিক হচ্ছে ওই বানানটা মনের মধ্যে কল্পনা করা, তাহলে খুব ভালো মনে থাকে। অপরাজিত বানানটা চিন্তা করো, আরণ্যক বানানটা চিন্তা করো, অশনি সংকেত বানানটা চিন্তা করো, দেখবে খুব ভালো মনে থাকবে। ঠিক আছে, আর এটা হচ্ছে চাঁদের পাহাড় এবং ইছামতি। তারপর দেখুন একটা প্রবন্ধ আছে, অভিযাত্রিক, সরি অভিযাত্রিক, ওইখানে লিখে রাখো এই অভিযাত্রী নামে একটা কাব্যগ্রন্থ আছে সুফিয়া কামালের। তাহলে অভিযাত্রিক কাব্যগ্রন্থ সুফিয়া কামাল, অভিযাত্রিক প্রবন্ধ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তাহলে যখন আমি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বলবো, তাহলে বিভূতিভূষণের এখন উপন্যাসগুলো পজ করো, মনে করার চেষ্টা করো, পথের পাঁচালী,
অপরাজিত, আরণ্যক, অশনি সংকেত, ৩টা গেল। নেক্সট ইছামতি, চাঁদের পাহাড়। এই তো এইভাবে সিস্টেমেটিক্যাল পড়বা, হ্যাঁ? তোমরা আমার সামনে থাকলে আমি তোমাদের ধরাধরি করতাম, যেহেতু সামনে নাই, সো তোমরা ভিডিওটা পজ করবা, পজ করে এগুলো করো। মানিক বন্দ্যোপাধ্যায়ের এখানে আসো। মানিক বন্দ্যোপাধ্যায় এটা লিখে ওখানে যে উনি বিচিত্রা পত্রিকায় গল্প লিখে লেখক হিসেবে আত্মপ্রকাশ করেন। বিচিত্রা পত্রিকায় গল্প লিখে লেখক হিসেবে আত্মপ্রকাশ করেন মানিক বন্দ্যোপাধ্যায়। তারপর বিদ্রোহের ডাকনাম টামনাম অনেক কিছু আছে, পড়তে হবে। পদ্মা নদীর মাঝি খুবই গুরুত্বপূর্ণ, 1936। তাহলে খেয়াল করে দেখো, পথের পাঁচালী 1929, পদ্মা নদীর মাঝি 1936, এইভাবে কম্পেয়ার করবো, ভালো মনে থাকবে। পথের পাঁচালী থেকে মোটামুটি 7 বছরের জুনিয়র, পথের পাঁচালী থেকে 7 বছরের জুনিয়র হচ্ছে পদ্মা নদীর মাঝি। এই তো। তো এটা লিখবা প প, অর্থাৎ পদ্মা নদীর মাঝি পূর্বাশা পত্রিকার প্রকাশিত হয়। পদ্মা নদীর মাঝি পূর্বাশা পত্রিকার প্রকাশিত হয়। আবার মানিক বন্দ্যোপাধ্যায় ভদ্রলোক বিচিত্রা পত্রিকায় গল্প লিখে লেখক হিসেবে আত্মপ্রকাশ করেন। এখনকার ক্যারেক্টারগুলা সবাই জানি, এগুলা কুবের কপিলা, গণেশ, পাঁচু, শীতল। খেয়াল করে দেখো, পাঁচু পদ্মা নদীর মাঝির, আবার পাঁচি হচ্ছে প্রাগৈতিহাসিকের। প্রাগৈতিহাসিকটা তার ছোট গল্প, ওই যাহাই ছোট গল্প তাকে গল্পগ্রন্থ বলা হয়। তো ছোট গল্পের ওখানে অবলিক দিয়ে লিখে রাখবা গল্পগ্রন্থ। তাহলে পাঁচি ক্যারেক্টারটা হচ্ছে প্রাগৈতিহাসিক গল্পগ্রন্থের, আবার পাঁচুটা হইল পদ্মা নদীর মাঝি। জননী সবাই পড়ছি, মানে মানিক বন্দ্যোপাধ্যায়টা পড়িনি, শওকত ওসমানেরটা পড়ছি। তো ওখানে সাইড লিখে রাখো জননী। আমার একটা উপন্যাস আছে শওকত ওসমানের, আমার কাছে আছে জননী, ওই যে দেখা যাচ্ছে জননীকে। তাহলে মানিক বন্দ্যোপাধ্যায়ের একটা আছে, আর একটা আছে শওকত ওসমানের। তো মানিক বন্দ্যোপাধ্যায়েরটা মানে খুবই, আমি সামারিটা খালি পড়ছি, পুরো বইটা পড়িনি, মানে অনেক কষ্টের। ওই সেই তখনকার দিনের একটা পরিবারের দারিদ্র ক্লিষ্ট একটা পরিবারের বর্ণনা ওখানে আছে, মায়ের যে স্ট্রাগলগুলা। হুম। তো এটার সাথে সাথে এখন একটু যদি আমরা টেকনিক করে মনে রাখতে পারি, যে তাহলে বলো জননী যদি উনার হয়, ঠিক আছে, মা যে জননী কান্দে কার হবে? আমি জানি আমি এটা বলবো না, তোমার একটা কাজ, মা যে জননী কান্দে কার? তারপর ম্যাক্সিম গর্কির মা, এই যে আমার একটা সাইডেই আছে, কালকে একটু পড়ছিলাম, মা ম্যাক্সিম গর্কি। তাহলে ধরো এরকম মা দিয়ে আর কি কি হইতে পারে? আহ, মা দিয়ে জননী গেল, মা যে জননী কান্দে গেল, ম্যাক্সিম গর্কির মা গেল, তারপর আর মা দিয়ে কি হয় রে, মাথা আসতেছে না। যাই হোক, এরকম করে মা গুলা আমরা যদি একসাথে করে ফেলতে পারি আরো ভালো মনে থাকবে। তারপর দেখো পুতুল নাচের ইতিকথা, ক্যারেক্টার শশী কুসুম, দিবারাত্রির কাব্য। এই যে দেখো, নামটা হচ্ছে দিবারাত্রির কাব্য, কিন্তু জিনিসটা উপন্যাস। মনে পড়ে রবীন্দ্রনাথের আছে শেষের কবিতা, কাব্যোপন্যাস, উপন্যাস, ঠিক তেমনি দিবারাত্রির কাব্য, নামটা কাব্য বাট জিনিসটা উপন্যাস। তাহলে মানিক বন্দ্যোপাধ্যায়ের আমরা একটু উপন্যাসগুলো দেখি, পদ্মা নদীর মাঝি, জননী, পুতুল নাচের ইতিকথা, দিবারাত্রির কাব্য, হয়ে গেল। পদ্মা নদীর মাঝি, জননী, পুতুল নাচের ইতিকথা। তুমি চিন্তা করো, এই পুতুল নাচের ইতিকথা বইটা আমার আছে ওই যে ভিতরে, বের করবো না। পুতুল নাচের ইতিকথা, মানিক বন্দ্যোপাধ্যায়, ভালো মনে থাকবে। পুতুল নাচের ইতিকথা, আরেকটা হচ্ছে দিবারাত্রির কাব্য। দিবারাত্রির কাব্য, কাব্যটা হচ্ছে উপন্যাস গেল। ছোট গল্প বা গল্পগ্রন্থ, প্রাগৈতিহাসিক, এটা হচ্ছে ভিখু ও পাচি, এই দুটো ক্যারেক্টার। তুলচিত্রের ভূত, বিজ্ঞান বিষয়ক। সরীসৃপ, আত্মহত্যার অধিকার, মারাত্মক ইম্পর্টেন্ট। আত্মহত্যার অধিকার এত পরীক্ষায় আসছে। আজকাল পরশুর গল্প, ছোট বকুলপুরের যাত্রী। আজকাল পরশুর গল্প, ছোট বকুলপুরের যাত্রী। পজ করো, এখন এক এক করে বলা শুরু করো, আমি একবার বলি দেখো। ছোট গল্প, প্রাগৈতিহাসিক, তুলচিত্রের ভুল, ছোট বকুলপুরের যাত্রী, আত্মহত্যার অধিকার, সরীসৃপ, এটা হচ্ছে আজকাল পরশুর গল্প। হোক না একটু উল্টাপাল্টা, ভুল যাক, আবার দেখবো। এই তো, আবার বলো, পজ করে ভিডিওটা এখন বলো। মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাসগুলো তুমি বলবা, তারপর ছোট গল্পগুলো বলবা। ভিডিওটা পজ করে কতটুকু তোমার মনে আছে, এভাবে ধরাধরি করবা। গেল। সুনীল গঙ্গোপাধ্যায় দেখো, ওনার ছদ্মনাম লিখো, নীল লোহিত লেখা আছে, এখন লিখে রাখো সনাতন পাঠক। ওনাকে সনাতন পাঠক নামেও ডাকা হয়। তারপর দেখো আত্মপ্রকাশ, ওটা হচ্ছে তার প্রথম উপন্যাস আত্মপ্রকাশ। আর পূর্ব পশ্চিম, সব থেকে গুরুত্বপূর্ণ এই পূর্ব পশ্চিম। পূর্ব পশ্চিমটা আমার ওই যে রুমমেটের ছিল, পড়ছি, এত বড় একটা উপন্যাস, পুরাটাই পড়া হয়নি। ওখানে একদম কি নাই আমাদের এই যে দেশ ভাগ থেকে শুরু করে আমাদের স্বাধীনতা যুদ্ধ সব। আর এই যে সুনীল গঙ্গোপাধ্যায়, ইনি হচ্ছেন বামপন্থী লেখক। এই বামপন্থী লেখকদের একটা বিশেষত্ব হচ্ছে কি, ইনারা সবসময় নিউট্রাল ওয়েতে কথা বলে। হুম। যার কারণে এনাদের লেখাগুলো পড়া উচিত, তাই না? সুনীল গঙ্গোপাধ্যায়ের পূর্ব পশ্চিম। ওকে। রাবেয়া খাতুন, তো রাবেয়া খাতুন বিখ্যাত একজন রাইটার। তো এটা আমরা বলছিলাম যে আমার এলাকায় একজন রাবেয়া খালা নামে একজন খালা আছে। তো উনার মনটা একদম পরিষ্কার, যে মন এক শ্বেতপদ্ম, লিখে রাখো। একটা উপন্যাস হচ্ছে মন এক শ্বেতপদ্ম, শ্বেতপদ্ম। আচ্ছা, উনার মনটা পরিষ্কার। তো উনার বাসাটা কোথায়? অনেকগুলো গলি পার হয়ে যেতে হয়, 52 গলির এক গলি, ঠিক আছে? উনার বাসা যেতে যেতে কখনো মেঘ আসে, কখনো বৃষ্টি আসে। হুম। আবার মেঘের পরে মেঘ যেতে 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 যেতে, হ্যাঁ, মধুপতি একটা উনার
নদীর পাড়ে ওনার বাসাটা, যেখানে সূর্য উঠে, ফেরারি সূর্য। গল্পের ছলে রাখতে পারো। মেঘ, বৃষ্টি, মেঘের পরে মেঘ, সূর্য উঠতেছে। অনেকগুলা গলি গলি পার হয়ে ওনার বাসা গেলাম। বাসাটার পাশে ওনার কি আছে? মধুবতী নামক একটা নদী আছে। এই তো। তুমি তোমার ইচ্ছা যেভাবে মনে রাখতে পারো। দেখো, এখন আমার সাথে বলো, রাবেয়া খাতুনের কি কি? মেঘের পরে মেঘ, কখনো মেঘ কখনো বৃষ্টি, ফেরারি সূর্য, অনেকগুলা 52 গলির এক গলি যেতে যেতে উনার বাসা। বাসাটা কোথায়? মধুমতি নদীর পাশে। এই তো। ওখানে কি উঠে? ফেরারি সূর্য ওঠে। বা ফেরারি সূর্যটা তুমি প্রথমে বলতে পারো, তোমার ইচ্ছা। কয়েকবার বলতে বলতে এটা এমনিতে মাথায় ঢুকে যাবে। রাবেয়া খাতুন। সেলিনা হোসেন, একটা আপু আছে আমাদের, আমাদের বড় ভাই, মানে আমাদের সিনিয়র। উনি দারুণ মানুষ একজন, ব্যক্তিত্ব দারুণ, অসাধারণ উনার। তো ওই আমি আপুকে দিয়ে এটা মনে রাখছি। তোমার দেখবে যে তোমার এই নামে কেউ না কেউ পরিচিত আছে, ফ্রেন্ড হোক যেই হোক, তো তুমি তাকে দিয়ে মনে রাখবা। মনে মনে চিন্তা করবা, মনে করো সেলিনা তোমার দাদির নাম। দাদিকে চিন্তা করো, হ্যাঁ আমার দাদি। আমার দাদি আগের দিনের মানুষ। উনি কি করছে? উনি মুক্তিযুদ্ধ ভিত্তিক একটা উপন্যাস লিখছে, আর ভাষা আন্দোলন ভিত্তিক দুইটা। যেটা মুক্তিযুদ্ধ ভিত্তিক ওটা হচ্ছে হাঙর নদী গ্রেনেড। আমার দাদি লিখছে হাঙর নদী গ্রেনেড। আর যেটা ভাষা আন্দোলন ভিত্তিক দুইটা, একটা কি নিরন্তর ঘণ্টাধ্বনি, আর একটা হচ্ছে যাপিত জীবন। ভাষা আন্দোলন ভিত্তিক দুইটা, একটা নিরন্তর ঘণ্টাধ্বনি, একটা যাপিত জীবন। আর যেটা হচ্ছে মুক্তিযুদ্ধ ভিত্তিক, এটা হচ্ছে কি হাঙ্গর নদী গ্রেনেড গেল। তারপর একটা কি, সন্ধ্যাবেলায়, সন্ধ্যাবেলা অনেকে কি করে? অনেকেই ধ্যান করে। তো গায়ত্রী সন্ধ্যা, মগ্ন চৈতন্যের শীষ। সন্ধ্যাবেলা আমি ধ্যান, এই যে মগ্ন চৈতন্য, চৈতন্য মানে মন। তো সন্ধ্যাবেলা আমি ধ্যান করতেছি। হয়ে গেল 5টা টোটাল। দেখো কি মনে রাখবো। ভিডিওটা পজ করো, বলার চেষ্টা করো। আমি একবার বলি। মুক্তিযুদ্ধ ভিত্তিক হচ্ছে হাঙ্গর নদী গ্রেনেড। ভাষা আন্দোলন ভিত্তিক কি কি? নিরন্তর ঘণ্টাধ্বনি, যাপিত জীবন। আচ্ছা গেল 3টা। আর এটা হচ্ছে সন্ধ্যাবেলা, গায়ত্রী সন্ধ্যা। গায়ত্রী সন্ধ্যা কি করবো? আমি ধ্যান করবো, মগ্ন চৈতন্যে শীষ। তোমরা যে সামনে থাকতে আমি এখন তোমাদের ধরাইতাম, কিন্তু আমার নেক্সট কাজ এখন ধরানো। বাট যেহেতু সামনে নাই, ভিডিওটা পজ করে নিজে নিজে বলার চেষ্টা করবা। আর আমি যখন বলবো অবশ্যই মুখ দিয়ে উচ্চারণ করবা। মুখটা বন্ধ করে রাখবা, লাভের লাভ কিচ্ছু না। গল্প দেখো, খোল করতাল মানুষটি। মানুষটা খোল করতাল বাজাচ্ছে। ঠিক আছে? ওই যে আগের দিনে অনেক কি ছিল, যারা হচ্ছে ভিক্ষা করে বেড়ায়, তারা খোল করতাল দিয়ে গান গায়, গান টান গায়, মানুষ যা দেয়। তো মনে একবার গল্প হচ্ছে খোল করতাল মানুষটি, খোল করতাল মানুষটি। আর প্রবন্ধটা মারতো ইম্পর্টেন্ট, 71-এর ঢাকা। সেলিনা হোসেন, 71-এর ঢাকা। যারা চালাক, যারা স্মার্ট, তারা কি করবে? এই 71-এর ঢাকা পড়লো না, সাথে সাথে হ্যাঁ 71-এর দিনগুলি, 71-এর ডায়েরি পড়ে ফেলবে। 71-এর দিনগুলি আর 71-এর ডায়েরি কি, তোমার এটা হোম টাস্ক। এখানে তুমি লিখে রাখবা 71-এর ডায়েরি, 71-এর দিনগুলি কার, আমি বলবো না। ক্লিয়ার? এটা হোম টাস্ক। অ্যাড করে রাখো। সেলিনা হোসেনের নীল ময়ূরের জৈবন, নীল ময়ূরের যৌবন। এই এখানে চর্যাপদের সমসাময়িক বিষয় নিয়ে লেখা হয়েছে। নীল ময়ূরের, আর ময়ূর ময়ূর নীল ময়ূরের যৌবন, এখানে চর্যাপদের সমসাময়িক বিষয় নিয়ে লেখা হয়েছে। গেল। চলে আসো হুমায়ুন আহমেদ। হুমায়ুন আহমেদ আমাদের এত পরিচিত, ওনাকে নিয়ে বলার কিছু আছে? ওনার মোটামুটি সব জিনিসগুলো আমরা জানি, তাই না? এখন তুমি যদি বলো হুমায়ুন আহমেদের ভাই আমি কিছু জানি না, তো তুমি একটা ব্যবতারা, তুমি দ্য গ্রেট ব্যবতারা। তোমার উচিত এই গরমের মধ্যে তোমাকে একটা রুমে আটকা রাখি, ফ্যান ট্যান সব বন্ধ করে দিয়ে আটকা রাখা, তুমি যদি হুমায়ুন আহমেদের বই না পড়ো। একটু হলেও বই পড়ে হইতে হতো নাকি? তো উনার লিখে রাখো এখানে লীলাবতী। লীলাবতী 2টা আছে। একটা নাটক দিয়ে লিখবা, তীর দিয়ে নাটক। নাটকটা হইলে হচ্ছে দীনবন্ধু মিত্র, আর উপন্যাস হলে হুমায়ুন আহমেদ। লীলাবতী 2টা, নাটক হইলে দীনবন্ধু মিত্র, আর উপন্যাস হইলে হুমায়ুন আহমেদ। ফিহা সমীকরণ কেউ পড়ছো? সায়েন্স ফিকশন আছে হুমায়ুন আহমেদের একটা, ফিহা সমীকরণ, ছোটবেলার পড়া। ফিহা সমীকরণ লিখো, লিখে রাখো ওখানে। এটা ব্যাংকের একটা পরীক্ষা আসছে। এদিকে আমি কিছু বলবো না, আমি খালি জাস্ট যেগুলো মিলানোর ওটা বলি। দেখো রজনী, রজনী উপন্যাস হুমায়ুন আহমেদের। রজনী নামে একটা উপন্যাস আছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের, লিখে রাখো ওখানে। রজনী 2টা। কৃষ্ণপক্ষ, কেউ কৃষ্ণপক্ষ পড়ছো? হুমায়ুন আহমেদের অসাধারণ, মানে ফাটাফাটি। মুভি বানাইছে, পুরো বাজে হয়ে গেছে একদম, মুভিটা একদম ভালো হয়নি। ঠিক আছে? রিয়াজ পুরো বাজে, কিন্তু উপন্যাসটা পড়বা, মাই গড এত সুন্দর হইতে পারে, কান্না করে দিবে একদম কৃষ্ণপক্ষ বললে। তো কৃষ্ণপক্ষ, এবং এই কৃষ্ণপক্ষ একটা গল্প গ্রন্থ আছে আব্দুল গাফফারের। তো লিখো ওখানে কৃষ্ণপক্ষের ওখানে সাইড দিয়ে লেখা রাখো যে গল্প গল্প গ্রন্থ আব্দুল গাফফার। তারপর দেখো উপন্যাস আনন্দ বেদনার কাব্য, দেখছো আবার আনন্দ বেদনার কাব্য। এর নামের শেষে কাব্য আছে, বাট জিনিসটা উপন্যাস। একটু আগে আমরা এরকম একটা পড়ছি না? মনে করার চেষ্টা করো, পজ করো ভিডিওটা। হ্যাঁ, দিবারাত্রির কাব্য। কার লেখা? বলবো না, খুঁজে দেখো। এটা তোমার কাজ। এইভাবে লিঙ্ক করে পড়তে হবে, যে এখানে এখানে থেকে যাবো আবার সামনেরটা, তাহলে ভালো মনে থাকবে। দিবারাত্রির কাব্য, এটা উপন্যাস না গল্প? চলে যাও সামনে।
কার লেখা চলে যাও সামনে, ওটা কোনো ক্যারেক্টার পড়ছো নাকি চলে যাও সামনে। এইভাবে এটাকে ক্রস করে পড়া বলে। যতই ভাবে ক্রস করে পড়তে পারবা, যতই ভুল যাবে ততই মনে থাকবে। তারপর দেখো গল্প এখানে এলেবেলে রম্য গল্প আমরা পড়ছি, অ্যাড করে দিয়েছিলাম। আর নাটকটা হচ্ছে জিয়া হায়দারের, এই তো হয়ে গেল। আর এনার সম্পর্কে বলবো না, বাট সবগুলো তুমি এই যে বহুব্রীহি উপন্যাস ইয়ার হুমায়ুন আহমেদের, ঠিক আছে? বহুব্রীহিটা কই গেল রে, এখানেই ছিল। এত মজার, যখন আমার মন খারাপ হয় বহুব্রীহিটা পড়ি। অসাধারণ, ঠিক আছে? মানে ছোটবেলায় পড়ছি, ছোটবেলাতে সেকেন্ড ইয়ার না থার্ড ইয়ার থাকতে এত ভালো লাগছে, মানে পুরা অসাধারণ সহজ প্রাঞ্জল ভাষায় লেখা, ভালো লাগছে। যখন মন খারাপ হয় তখন পড়ি আর কি, ভালো লাগে, খুব প্রচুর হাসি আসে। বহুব্রীহি ওনার, মিশেলি টিশেলি তো সব তোমরা জানি। ওকে, এখন আসো ছকটাতে, সব থেকে ইম্পর্টেন্ট এটা। আমি ঠিক যেভাবে যেভাবে বলবো এভাবে তুমি পড়বা, তাহলে দেখবে যে আশা করি ভালো মনে থাকবে। দেখো, ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, ওনার উপন্যাস হচ্ছে কল্পতরু। এটা হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম ব্যঙ্গ উপন্যাস, ব্যঙ্গ মানে স্যাটায়ার টাইপ আর কি, হ্যাঁ? তো এই যে প্রথম বঙ্গপ্রবেশ কল্পতরু কার লেখা? ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের লেখা। আমার সাথে মনে মনে কয়েকবার করে বলো, ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের লেখা হচ্ছে কল্পতরু, এটা বাংলা সাহিত্যের প্রথম ব্যঙ্গ উপন্যাস, প্রথম ব্যঙ্গ উপন্যাস। তারপর দেখো ভূদেব মুখোপাধ্যায়ের ঐতিহাসিক উপন্যাস, আমি তোমাদের প্রথমের দিকে দেখা দিছি, পজ করবা ভিডিও, বলো ভূদেব মুখোপাধ্যায় কত সালে দুইটা উপাখ্যান রচনা করছিল যার মধ্যে উপন্যাসের ক্যারেক্টার ফুটে উঠছে? 1857। চলে যাও সামনে, আশা করি মনে করতে পারছো। যদি না মনে করতে পারো সামনে চলে যাবা, একটু চিন্তা করে সামনে চলে যাবা। 1857 সালে কি কি, বলো আমার সাথে বলো। আমি ধরে নিলাম যে তুমি বলতেছো বা বলতে পারো নি, যদি না পারো সামনে যাবা না। তারপর দেখো কাজী এমদাদুল হক আব্দুল্লাহ, খুবই গুরুত্বপূর্ণ। 1933 সালে ধর্মীয় গোঁড়ামি নিয়ে, কুসংস্কার নিয়ে লেখা। তো এইটা উনি শেষ করে যেতে পারেননি, তো এটা সাইড দিয়ে টান দিয়ে লিখে রাখো। এই আব্দুল্লাহ সমাপ্ত করেন কাজী আনোয়ারুল কাদির, এটা একটা ব্যাংকের পরীক্ষায় সম্ভবত আসছিল, কাজী আনোয়ারুল কাদির এটা সমাপ্ত করেন, ঠিক আছে? এটা প্রকাশিত হয় মুসলিম ভারত পত্রিকায়। এখন এটা মনে রাখার টাইমটা দেখো, কাজী, কাজী ইসলাম ধর্ম রিলেটেড। তারপর আহ, উনি কি লিখছে? আব্দুল্লাহ, আব্দুল্লাহ হচ্ছে ধর্মীয় গোঁড়ামি, ধর্মীয় ব্যাপার। তো ওই জন্য মুসলিম ভারত, পত্রিকার নামটা তো একটু ধর্মীয় ব্যাপার আছে। তো এইভাবে টেকনিক করে মনে রাখতে হবে কাজী। ওকে, মুসলিম ভারত, নাম কি? উপন্যাসটার নাম কি? আব্দুল্লাহ। এই তো। রমেশচন্দ্র দত্ত, চারটা, এই চারটাকে একত্রে আমাদের শতবর্ষ নামে প্রকাশিত হয়। এই চারটা উপন্যাস কি কি দেখো, বঙ্গবিজেতা মাধবী কঙ্কন, বঙ্গবিজেতা মাধবী কঙ্কন, বঙ্গবিজেতা মাধবী কঙ্কন। দুইটা জীবন, একটা জীবন প্রভাত, একটা জীবন সন্ধ্যা। তাহলে বলো, বঙ্গবিজেতা মাধবী কঙ্কন, জীবন প্রদীপ, জীবন সন্ধ্যা, এই চারটা মিলেই শতবর্ষী। লোকটা খায় রমেশচন্দ্র দত্ত, রমেশচন্দ্র দত্ত, আমাদের ঠাকুরগাঁয়ের সাবেক এমপি রমেশচন্দ্র সেন, রমেশচন্দ্র দত্ত। এই যে একটু কম্পেয়ার করে বললাম, ভালো মনে থাকবে। নারায়ণ গঙ্গোপাধ্যায়, বৈতালিক আর চার মূর্তি, বৈতালিক চার মূর্তি, চার মূর্তি নারায়ণ, হিন্দুদের দেবতার মতো ওই চার মূর্তি নারায়ণ, বৈতালিক। আবার চার মূর্তির একটা ক্যারেক্টার হচ্ছে টেনিদা, টেনিদা। এখন ভিডিও পজ করবা, আমার এখন প্রশ্ন কিছু কিছু আমি যখন তোমাদের জিজ্ঞেস করবো, বলো, তোমাকে জিজ্ঞেস করতেছি, বলো তো দুনুবানু ক্যারেক্টারটা কার? তারপর বলো ঠক চাচা ক্যারেক্টারের আসল নাম কি? বলো। তারপর বলো কালীপ্রসন্ন বানানটাতে হিসি হবে না দীর্ঘই হবে? তারপর বলো উপু দুর্গা এই ক্যারেক্টারের স্রষ্টাকে, কোন উপন্যাস, কত সালে প্রকাশিত হয়? আমি কিন্তু পিছনে যাচ্ছি। তারপর তুমি বলো যে খোল করতাল কার লেখা? যাপিত জীবন কি, কিসের ভিত্তিতে লেখা? 52 গলির এক গলি কি উপন্যাস না ছোট গল্প না কবিতা? ফেরারি সূর্য কার লেখা? তারপর তুমি আমাকে বলো যে অভিযাত্রিক দুজনের লেখা আছে কার কার? লীলাবতী দুজনের লেখা আছে কার কার? এই যে ভিডিও পজ করে সামনের দিকে যাবা, ব্রেনটা একটু স্ট্রমিং করো, ব্রেনটা খাটাইতে হবে। তারপরে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় ত্রয়ী উপন্যাস দেখো, গণদেবতা, ধাত্রীদেবতা, পঞ্চগ্রাম। মনে রাখা খুব ইজি, গণদেবতা, ধাত্রীদেবতা, পঞ্চগ্রাম, দুইটা দেবতা, একটা গণদেবতা, একটা ধাত্রীদেবতা, একটা হচ্ছে পঞ্চগ্রাম, 5টা গ্রাম, 5টা গ্রামে দুইটা দেবতা, এই তো গণদেবতা, ধাত্রীদেবতা, পঞ্চগ্রাম। এই ব্যবতা আমার সাথে মুখ দিয়ে বল, মুখ দিয়ে না বললে হবে না। গণদেবতা, ধাত্রীদেবতা, পঞ্চগ্রাম। এখন এই যে গণদেবতার ক্যারেক্টার কি কি? দেবতা মানে কি? হিন্দুদের দেবতা শিব আর গৌরী, দুর্গার আরেকটা নাম হচ্ছে গৌরী, শিবনাথ আর গৌরী, এই তো। তারপর একটি কালো মেয়ের কথা, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের একটি কালো মেয়ের কথা খুবই ইম্পর্টেন্ট, এই তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় খুবই গুরুত্বপূর্ণ। একটি কালো মেয়ের কথা, মুক্তিযুদ্ধ ভিত্তিক। হাসুলি বাকের উপকথা, কত সুন্দর নামটা না, হাসুলি বাকের উপকথা, দারুণ। অরণ্যবন্যী,
এই অরণ্যবর্ণীটা হচ্ছে সাঁওতাল বিদ্রোহ নিয়া, লিখে রাখো। অরণ্যবর্ণী সাঁওতাল বিদ্রোহ নিয়া। সাঁওতাল বিদ্রোহ কথাটা শুনলেই তোমরা যারা হাজিদান এসে পড়ো কি মনে পড়ে বলো তো? সিধু ও কানাই, এই যে কান্তুজির মন্দির যাওয়ার আগে, হ্যাঁ, এই যে যখন তুমি কান্তুজির মন্দির যাবা, সিধু ও কানাইয়ের যে ছবিটা দেখবা তীর ধনুক দিয়া, তখন মনে করবা আরে এদের সাঁওতাল বিদ্রোহ নিয়ে অরণ্যবর্ণী একটা উপন্যাস আছে, কার লেখা? তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা। এবার যে প্র্যাকটিক্যালি যদি একটা কাজে লাগাতে পারো, বিলিভ মি, দারুণ, ধামাকা হয়ে যাবে একদম, আর মনে হারবে না। বাট আমরা খালি যখন পড়ি তখনই পড়ি, বাকি সময় ফোন মত কইরা এত চিন্তা করা শুরু করলাম অন্য। আমাদের এই যে স্টুডেন্ট অ্যাডভাইজার হইলো না, এমদাদ স্যার, নতুন আজকে দেখলাম ফেসবুকে, স্যার একটা কথা বলতে দারুণ, যে পড়াশোনা হচ্ছে 10 মিনিটের, তার মধ্যে 2 মিনিট পড়া, 8 মিনিট চিন্তা করা। কথাটা কিন্তু দারুণ একটা কথা। 8 মিনিট, সরি, 2 মিনিট আমি পড়বো আর 8 মিনিট ওই পড়াটা নিয়ে চিন্তা করবো, তাইলে পড়া ভালো মনে থাকবে। আর আমরা কি করি? আমরা খালি পড়ি, বাট আমরা চিন্তা করি না পড়াটা নিয়ে। তুমি আমাকে বলো তো, টেনিদা, তুমি একটা ক্যারেক্টার বললা টেনিদা, এত দাদা থাকতে টেনিদা ক্যারেক্টারটা কার? স্রষ্টা কি? নারায়ণ গঙ্গোপাধ্যায়। আর কি টেনিদা তাহলে কোন উপন্যাসের? এই যে মনে হারিয়েছো তুমি, তো পড়াটা নিয়ে চিন্তা করছো, এর পড়াটা নিয়ে চিন্তা করতে হবে, তাহলে ভালো মনে থাকবে। ঠিক আছে, আমি টেকনিকগুলো বলতেছি, এইভাবে পড়লে ভালো মনে থাকবে। এই অরণ্যবন্যীর সাথে এখন মিলা পড়বো আমরা বন্যী বলয়, লিখো বন্যী বলয়। এটা উপন্যাসটা হচ্ছে নীলিমা ইব্রাহিমের লেখা। বন্যী বলয়, নীলিমা ইব্রাহিম। বন্যী বলয়, নীলিমা ইব্রাহিম। ঠিক আছে, এই নীলিমা ইব্রাহিমকে বলো তো? নীলিমা ইব্রাহিম, উনি প্রথম জীবনে হিন্দু ছিলেন, পরবর্তীতে এই যে আমাদের বারডেম যে হাসপাতাল আছে, ওই বারডেম হাসপাতালের যে প্রতিষ্ঠাতা, ওনাকে উনি বিয়ে করেন, ওইটা ডাক্তার ইব্রাহিমকে। পরবর্তী উনি নীলিমা ইব্রাহিম হয়ে যান। ঠিক আছে, তো এই যে দেখো, বারডেম হাসপাতাল চলে গেলাম নীলিমা ইব্রাহিমকে পড়তে পড়তে। ঠিক আছে, ওকে। তারপর দেখো মোজাম্মেল হক, জোহরা। তোমার, আমার একটা দাদা আছে, তার নাম হচ্ছে মোজাম্মেল, তো তাকে আমি জোহরা দিয়ে মনে রাখছি, দাদির নাম জোহরা। তুমি এখন তোমার যেভাবে মনে রাখতে পারো, মোজাম্মেল জোহরা, তোমার কারো না কারো পরিচিত আছে, না পরিচিত থাকলে হুদে হুদে মিলাই দিবা। ঠিক আছে, মনে করবা তোমার নাম, তুমি যদি ছেলে হও তোমার নাম মোজাম্মেল, তুমি যদি মেয়ে হও তোমার নাম জোহরা, তোমার হাজব্যান্ডের নাম হচ্ছে কিছুক্ষণের জন্য মোজাম্মেল, তোমার বইয়ের নাম হচ্ছে জোহরা। মোজাম্মেল হক জোহরা, মোজাম্মেল হক জোহরা। নজিবুর রহমান সাহিত্যরত্ন, নজিবুর রহমানের ক্যারেক্টার কি, সরি উপাধি কি, সরি এখানে একটা কথা বলতে ভুলে গেছি, কবি, কবি আছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কবি, নিতাই আবার বসর, খুব গুরুত্বপূর্ণ কবি উপন্যাস। এই কবির সাথে এখানে লিখে রাখবা, কবি ও কোলাহল, এই উপন্যাসটা হচ্ছে আল মাহমুদের। তাহলে শুধু কবিটা হচ্ছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের, আর কবি আর কোলাহল হচ্ছে আল মাহমুদের। গেল। নজিবুর রহমান সাহিত্যরত্ন, নজিবুর রহমান সাহিত্যরত্ন, ইনি হচ্ছেন বাপ্পারাস, মনে রাখবা, ইনি বাংলা সাহিত্যের বাপ্পারাস। প্রেমের সমাধি, প্রেমের সমাধি একটা গান আছে না, না মুভি যেন আছে বাপ্পারাজের, ওই যে ধাপ করে উপর থেকে পড়ে যায়, প্রেমের সমাধি কি যেন একটা গান আছে না, ধাপ করে পড়ে যায়, উল্টাইতে থাকে যে। তো প্রেমের সমাধি, কাকে ভালোবাসে প্রেমের সমাধি? আনোয়ারাকে ভালোবাসে। নজিবুর রহমান সাহিত্যরত্ন, ইনি হচ্ছে বাংলা সাহিত্যের বাপ্পারাস। উনি আনোয়ারকে ভালোবাসছিল, ছেঁকা মেকা খায়া প্রেমের সমাধি লিখছে। এই তো হয়ে গেল। তো আনোয়ার, নজিবুর রহমানের ক্যারেক্টার কি, সরি ক্যারেক্টার বলতেছি মানে ডেজিগনেশনটা কি, উপাধিটা হচ্ছে সাহিত্যরত্ন। প্রবন্ধনাথ বিশি পড়ছি, কেরি সাহেবের মুন্সি, বলবো না। অতীত মল্ল বর্মন, তিতাস একটি নদীর নাম, এটা ঋত্বিক ঘটক, চলচ্চিত্র নির্মাণ 1973 সালে, আমাদের স্বাধীনতা যুদ্ধের 2 বছর পর, মনে রাখতে হবে। ঋত্বিক ঘটক, এই যে তিতাস একটি নদীর নাম চলচ্চিত্র নির্মাণ করেছে 1973 সালে, আমাদের স্বাধীনতা যুদ্ধের 2 বছর পর। দ্রুত ও অ্যাড করে নাও, আনোয়ার পাশা, খুবই গুরুত্বপূর্ণ, আনোয়ার পাশা। ঠিক আছে, বাংলা আমাদের এই যে স্বাধীনতা যুদ্ধের প্রথম উপন্যাস, এই যে রাইফেল রুটি আওরাত, আনোয়ার পাশা, রাইফেল রুটি আওরাত, রাইফেল রুটি আওরাত, আনোয়ার পাশা। তারপর নির্সন্ধানী, আর একটা হচ্ছে নিশুতিটাতে গাথা, যেহেতু উনি প্রথম মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস লিখছে, সো উনি লোকটা ইম্পর্টেন্ট, হ্যাঁ, এই কারণে। তো একটু যদি তোমরা ইন্টারনেটে একটু ছবিগুলো দেখে নাও বইগুলো, তাহলে কিন্তু ভালো মনে থাকবে, বিলিভ মি, আমাদের ব্রেন এই যে ইমেজগুলো ভালো মনে রাখতে পারে। তাহলে আনোয়ার পাশা, নিশুতি, রাতের গাথা একটা, একটা নির্সন্ধানী, আর রাইফেল রুটি আওরাত। রাইফেল, এই যে রাইফেল রুটি, রুটি খাবার রুটি, আর আওরাত মানে আমরা জানি হিন্দি বা উর্দু ভাষায় নারীদেরকে আওরাত বলে, বা অরাত আমরা যেটাকে বলি মুভিগুলোতে শুনি। এগুলো আনোয়ার পাশা। আবু জাফর শামসুদ্দিন, পদ্মা মেঘনা যমুনা, আবু জাফর শামসুদ্দিন, পদ্মা মেঘনা যমুনা, এটা ইজিলি মনে থাকবে, আবু জাফর শামসুদ্দিন, পদ্মা মেঘনা যমুনা। হুমায়ুন কবির, নদী ও নারী, হুমায়ুন কবির, নদী ও নারী, হুমায়ুন কবির, নদী ও নারী, আবু জাফর শামসুদ্দিন, পদ্মা মেঘনা যমুনা। এটা কেমনে যেন মনে থাকে, এমনিতে মনে থাকে, মনে রাখতে চাইলে মনে থাকে। ঠিক আছে, আবু জাফর শামসুদ্দিন, পদ্মা মেঘনা যমুনা, হুমায়ুন কবির, নদী ও নারী। আব্দুর রাজ্জাক, কন্যাকুমারী, রাজ্জাকের বেটি, কন্যাকুমারী, মনে রাখবা, আব্দুর রাজ্জাক কন্যাকুমারী, আব্দুর রাজ্জাক রাজ্জাকের বেটি, কন্যাকুমারী। দিলারা হাশেম, ঘরমন জানালা, দিলারা হাশেমের ঘরমন জানালা, দিলারা হাশেম ঘরমন জানালা। এর আগে যে আমি আগের ব্যাচগুলো কি যেন টেকনিক বলছিলাম, আমার এগুলো এমনিতে মনে থাকে পড়তে বলতে, বা তুমিও একটু
মনে রাখতে পারো যে দিলারা হাশেম, ও তোমার একটা বান্ধবী বা রুমমেটের নাম দিলারা, ও সবসময় জানালার পাশের সিটটা চায়, ঘরমন জানালা। কেন? ও হচ্ছে আমলকির বউ, আমলকির বউ, এই জন্য জানালার পাশে সিটটা চায়, ও আমলকি দেখবে। তো ঘরমন জানালার পাশে কমা দিয়ে লিখো আমলকির বউ। তো আমলকির বউ আর ঘরমন জানালা দুটো উপন্যাসকার দিলারা হাশেমের। ওকে। খন্দকার মোহাম্মদ ইলিয়াস, ইলিয়াস নামটা শুনলে ইলিয়াস কাঞ্চনের কথা মনে আসে না? তো দেখো মনে রাখাইছি, ও ইলিয়াস কাঞ্চন কিরকম, কত ছবি কত গান, কোথায়? ইউরোপে, ভাষা নেই যখন ইউরোপে। তাহলে খন্দকার মোহাম্মদ ইলিয়াস, ইলিয়াস কাঞ্চন, ইলিয়াস কাঞ্চন কি করছে? কত নদী, কত কত ছবি কত গান, আর হচ্ছে ভাষা নেই যখন ইউরোপে, ইউরোপে যা শুটিং করছে। এই তো। ভিডিও এখন পজ করবা, পজ করে এখন আমার সাথে সাথে বলো, রেডি? বাংলাদেশের প্রথম মহিলা উপন্যাসিকের নাম কি বলো? ফুলমনি ও করুণার বিবরণ কে লিখছে, কত সালে বলো? এই যে সামনে চলে যেতে হবে। আচ্ছা 1825 সালে কি হলো বলো? সুন্দর। শতবর্ষে যে 4টা উপন্যাস আছে কি কি বলো? কাজী আনোয়ারুল কাদির কি সম্পাদনা করলো বলো? মুসলিম ভারত পত্রিকায় কোন উপন্যাসটা প্রকাশিত হয় বলো? পূর্বাশা পত্রিকায় কোন উপন্যাসটা প্রকাশিত হয় বলো? কত সালে প্রকাশিত হয় এই উপন্যাসটা বলো? এই যে, এইভাবে সারাং করে ওদিকে চলে যেতে হবে, তাহলে ভালো মতো থাকবে। পজ করে তুমি এই প্রশ্নগুলো উত্তর খুঁজে যাও। তারপর বলো আমাকে যে চর্যাপদের বিষয় নিয়ে সেলিনা হোসেন একটা লেখা আছে, লেখাটার নাম কি? সুন্দর। চলে গেল ওখানে খুঁজতে। তারপর তুমি আমাকে বললো যে উম, বাংলা সাহিত্যে আমরা বাপ্পারাজ কাকে বললাম, লেখাগুলো কি কি? প্রেমের সমাধি, আনোয়ারা। তারপর মোজাম্মেল, মোজাম্মেল কি লিখলো? জোহরা না কি যেন। এই তো একটু খুঁজে দেখবা। কবি নিতাই বসন ক্যারেক্টার, কবিটার স্রষ্টাকে। তাহলে কবি ও কোলাহল কার লেখা? চলে যাও সামনে। তারপর বাংলা সাহিত্যের প্রথম ব্যঙ্গাত্মক উপন্যাসের নাম কি, কার লেখা? চলে যাও সামনে। এই তো। ঘরমন জানালা কার লেখা? পদ্মা মেঘনা যমুনা কার লেখা? এই তো। সামনাসামনি হলে এগুলো তোমাকে ধরেই দাম, ওই কাজটাই তুমি এখন এই করবা আর কি এখানে। ওকে, তারপরে সব রশিদ করিম, উত্তম পুরুষ প্রসন্ন পাষাণ। লিখে রাখো আমার যত গ্লানি, এক্সট্রা আমার যত গ্লানি ওখানে লিখে রাখো। তো এটা মনে রাখবো কিভাবে রশিদ করিমের গুলা, যে উত্তম পুরুষ, ওর ওর মনটা কি পাষাণ, ও খুব পাষাণ। কেন? ওর প্রচুর গ্লানি, ও কাউকে ওটা বলায় না যে উত্তম পুরুষ। তাহলে রশিদ করিম হচ্ছে উত্তর পুরুষ, উত্তম পুরুষের কি হচ্ছে? প্রসন্ন পাষাণ, পাষাণ হৃদয়। কেন? ওর প্রচুর গ্লানি, আমার যত গ্লানি, আমার যত গ্লানি লিখো। খান মোহাম্মদ মইনুদ্দিন, অনাথিনী, ইজিলি মনে থাকে। খান মোহাম্মদ মইনুদ্দিন, আমার একটা বন্ধু আছে মইন, হ্যাঁ, ওর একটা বেটি অনাথিনী, ইজিলি মনে থাকে। এমদাদুল হক মিলন, দেখো কাজী এমদাদুল আর এমদাদুল হক মিলন দুইজন আলাদা, ঠিক আছে? এই যে দেখো, কাজী এমদাদুল হক আর এমদাদুল হক মিলন দুজন কিন্তু আলাদা। তো ইনার এখানে তিনটা আছে দেওয়া, তোমরা অ্যাড করে নিবা। নূরজাহান, দুঃখ কষ্ট, কালো ঘোড়া, নদী উপাখ্যান। আবার বলতেছি, নূরজাহান, দুঃখ কষ্ট, কালো ঘোড়া, নদী উপাখ্যান। এই যে নূরজাহান, নূরজাহানটা নাটক আছে কার? কালকে অডিওটাতে বলে দিয়েছিলাম, ডিএল রায়ের। এই তো সারাং করে চলে যেতে হবে। নাটক ডিএল রায়ের, উপন্যাসটা কার? এমদাদুল হক মিলনের। তো আমি এখানে এটা মনে রাখার টেকনিকটা বলি, দেখো। রূপনগরে 12 রকমের মানুষ, বা রূপনগরে সারা বেলা 12 রকমের মানুষ আসে। একটা রূপনগর, ওর সারা বেলা সারাদিন কত রকমের মানুষ আসে? 12 রকমের মানুষ আসে। কিভাবে আসে? নদী পার হয়ে আসে। কিসে চড়ে আসে? কালো ঘোড়ায় চড়ে আসে। কি জন্য আসে? নূরজাহানের দুঃখ কষ্ট দেখতে আসে। শেষ। ইন্দ্রতিলক মিলনগুলো মনে রাখার উপায় কি? রূপনগরে সারা বেলা 12 রকমের মানুষ নদী পার হয়ে আসে, নদী উপাখ্যান। কিসে চড়ে আসে? কালো ঘোড়ায় চলে আসে। কেন আসে? নূরজাহানের দুঃখ কষ্ট দেখতে আসে, অর্থাৎ নূরজাহান দুঃখ কষ্ট। শেষ। সবগুলোই এক লাইনে, এটা তুমি বারবার রিপিট করবা, বলবা। শওকত আলী, আমাদের একটা স্যার আছে, শওকত ওসমান না কিন্তু শওকত আলী, খেয়াল করো। আলীটাতে একটা গোল দিবা, বিকজ শওকত ওসমান আরেকজন প্রমিনেন্ট রাইটার আছে, শওকত আলী। উনার একটা তেভাগা আন্দোলন নিয়ে একটা লেখা আছে, নারাই, দন্তন্য দর্শনর আকার রস্যই, নারাই, তেভাগা আন্দোলন লিখে রাখো ওখানে, নারাই খুবই গুরুত্বপূর্ণ, নারাই। অ্যাড করে রাখো যাত্রা, যাত্রাটা লিখে রাখবা, মুক্তিযুদ্ধ ভিত্তিক, শওকত আলীর যাত্রা। তারপর লিখো পিঙ্গল আকাশ, এটা হচ্ছে তার প্রথম উপন্যাস, পিঙ্গল আকাশ। প্রথম পিঙ্গল, প্রথম পিঙ্গল কার? শওকত আলীর। তাহলে যাত্রা, মুক্তিযুদ্ধ, পিঙ্গল প্রথম। এখন আমাদের ওই যে শওকত স্যার, ওনার বাচ্চা কাচ্চা ছিল না, তো ওই জন্য আমরা মনে রাখবো ওনার কোনো প্রকৃত ওয়ারিশ নাই। প্রকৃত ওয়ারিশ নেই, প্রদেশের প্রাকৃত জন প্রকৃত, ওয়ারিশ ওয়ারিশ। যার প্রকৃত ওয়ারিশ থাকে না, তার সব ধন সম্পদগুলো কি হয়? কুলায় কোলা স্রোতে ভাসায় যায়, স্রোতে ভাসে যায়, কুলায় কোলা স্রোত। তাই মনে রাখবো আমি কিভাবে? শওকত আলী, শওকত স্যারের আমাদের বাচ্চা কাচ্চা ছিল না, ওনার কোনো প্রকৃত ওয়ারিশ নাই, যার কারণে ওনার সব সম্পত্তিগুলা কুলায় কোলা স্রোতে ভেসে যাচ্ছে, গেল।
তাতে ভাগা আন্দোলনের লেখাটার নাম হচ্ছে নারাই। তার প্রথম প প পিঙ্গল আকাশ, প্রথম প প পিঙ্গল আকাশ। আর মুক্তিযুদ্ধ ভিত্তি হচ্ছে যাত্রা, মুক্তিযুদ্ধ ভিত্তি হচ্ছে যাত্রা। হাসন রাজা লোকে সিন্ধু, লোকে বলে ও বলে রে ঘরবাড়ি ভালা নাই আমার, গানটা আছে না? তো ওখানে লোকে কথাটা আছে, ওই জন্য হাসন রাজা লোকে সিন্ধু সিস্টেম করে মনে রাখবো। ডক্টর লুৎফর রহমানের সরল একটা উপন্যাস আছে, যে ডক্টর লুৎফর রহমানকে, এই যে আমার বইটা ওখানে ভিতরে আছে, যতগুলো জীবন আছে, উত্তর জীবন, মহৎ জীবন, ধর্মজীবন, ডক্টর লুৎফর রহমানের। তো ওনার উপন্যাসটা হচ্ছে সরলা। ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী, এই যে চর্যাপদের হরপ্রসাদ শাস্ত্রী, তো স্মার্ট হয়ে কি করবে, হরপ্রসাদ শাস্ত্রী কত সালে চর্যাপদ আবিষ্কার করছে, কত সালে কি করছে, চলে যাবে ফাড়াম করে সামনের দিকে, প্রাচীন যুগে। ঠিক আছে, ওনার লেখার নাম হচ্ছে বেরিয়ে উপন্যাসটার নাম। আকবর হোসেন দেখো, আকবর হোসেন এই 2 দিন খেলা করে আসছে, ওই জন্য ওকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। আকবর দেখবে তোমার কোনো বন্ধু বা কারো নাম, এই 2 দিন আসছে ওই জন্য অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। রাজিয়া খান বটতলার উপন্যাস, মনে রাখবা এই রাজিয়া বানু রাজিও বেগম, এটা ঝামেলা লাগবে। তো মনে রাখবা রাজিয়া খান, বটতলার নিচে বসে উনি খান, বটতলার নিচে বসে খান, রাজিয়া খান, বটতলার উপন্যাস। তো টেকনিকটা হচ্ছে বটতলার নিচে বসে খান, কারণ রাজিয়া নামে আর একাধিক আছে তো এটা গন্ডগোল লাগবে। রাজিয়া খান বটতলার নিচে বসে খান। নূরজাহান বোস আগুন মুখার মেয়ে, নূরজাহান বোস আগুন মুখার মেয়ে, চিন্তা করো, নূরজাহান বোস লিখছে আগুন মুখা, ঠিক আছে, মানে ড্রাগন আগুন মুখার মেয়ে, এমন একটা মেয়ে আগুন বের হয় মুখ দিয়ে আর কি। তো ওখানে লিখে রাখো আগুনের মেয়ে, এটা উপন্যাস হচ্ছে আল মাহমুদের। তাহলে আগুন মুখার মেয়ে নূরজাহান বোসের, আর আগুনের মেয়ে হচ্ছে উপন্যাসটা হচ্ছে আল মাহমুদের। সুন্দর না ব্যাপারটা, আমার টাকাটা, আগুন মুখার মেয়ে আর হচ্ছে আগুনের মেয়ে আল মাহমুদ। পজ করবা, পজ করে এখন তোমার সামনের দিকের তথ্যগুলো কতটুকু মনে আছে একটু ক্লারিফাই করার চেষ্টা করো। বলো জননী কার কার লেখা, জননী মা কার লেখা, তারপর বলো তুলচিত্রীর ভূত কার লেখা, অশনি সংকেত কার লেখা, আরণ্যক কার লেখা, অপরাজিত কার লেখা, 2 দিনের খেলা খবর কার লেখা, তারপর বলো যে অনাথিনী কার লেখা, সাহিত্যরত্ন কার লেখা, তারপর বলো টেনিদা, টেনিদা অরণ্যবন্যী বন্যী বলে কোনটা কার, পজ করে চলে যাবো দিকে। জরাসন্ধ ন্যায়দণ্ড আর লৌহ কপাট, জ্যোৎস্না ব্যাপারটা যা, জরাসন্ধ ন্যায়দণ্ড, ন্যায়ের কথা বলবে, লৌহার কপাট ভেঙে ফেলবে, লৌহ কপাটটাকে নিয়ে জেলখানার অভিজ্ঞতা নিয়ে লিখে রাখো, জেলখানার অভিজ্ঞতা নিয়ে। সত্যেন সেন পাপের সন্তান অভিশপ্ত নগরী, যেটা অভিশপ্ত নগরী ওখানে তো পাপ কাজ হয়, তাই না, অভিশপ্ত যেগুলা, তো ওখানে পাপের সন্তান সত্যেন সেন ওই অভিশপ্ত নগরীতে যায়, পাপের সন্তানের সত্য খুঁজতেছে। সত্যেন সেন অভিশপ্ত নগরীতে কি পাপের সন্তান, অভিশপ্ত কারা হয়, যেগুলো পাপ, যারা বেশি পাপ করে। সর্দার জয়নুদ্দিন অনেক সূর্যের আশা বিধ্বস্ত রোদের ঢেউ, এই সর্দার জয়নুদ্দিনের অনেক আশা বিধ্বস্ত রোদের ঢেউ। এই বিধ্বস্ত রোদের ঢেউটা হচ্ছে মুক্তিযুদ্ধ ভিত্তিক, লিখো ওখানে বিধ্বস্ত রোদের ঢেউ মুক্তিযুদ্ধ ভিত্তিক। এখন যারা একটু স্মার্ট তারা আমাকে বলতো সর্দার জয়নুদ্দিনের সাথে আমরা একটা ছোট গল্প পড়ছি, কি নাম? বলছি আমি সর্দার জয়নুদ্দিনের সাথে কার প্রেম লাগা দিয়েছিলাম আমরা, বেলা ব্যানার্জির প্রেম লাগা দিয়েছিলাম, তাই না? হ্যাঁ, ওটা হচ্ছে ছোট গল্প বেলা ব্যানার্জির প্রেম, সর্দার জয়নুদ্দিন। আর তার উপন্যাস কি কি, অনেক সূর্যের আশা বিধ্বস্ত রোদের ঢেউ, ঠিক আছে, বিধ্বস্ত রোদের ঢেউ হচ্ছে তার কি উপন্যাস, অনেক সূর্যের আশা বিধ্বস্ত রোদের ঢেউ গেল। তারপর আসো স্বর্ণকুমারী দেবী মেবার রাস, মেবার পতন নাটক ডিএল রায়ের, আর মেবার রাস স্বর্ণকুমারী দেবী, এটা আমি বলছি। স্বর্ণকুমারী দেবীকে, তার ডেজিগনেশনটা পড়ছি অলরেডি, নাম রাখতে পারলে খুশি। অন্নদা শঙ্কর রায় সত্তা সত্য, অন্ন ভাত খাবো আমি, সত্য ভাত, সত্য জিনিস, আমি ওটা ভাত খাই অন্ন খাই, সত্তা সত্য। তারানাথ গঙ্গোপাধ্যায় স্বর্ণলতা, দেখ তারা, দেখো তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, তারানাথ গঙ্গোপাধ্যায়, তারাশঙ্কর তারানাথ, কলকাতার মানুষ তো ওনাদের নামগুলো একটু কাছাকাছি। তারানাথ তারাশঙ্কর, স্বর্ণলতা। প্রেমেন্দ্র মিত্র পাক, প্রেম পাক, আটে লেখার উপনয়ন, এই উপনয়ন উপন্যাসটা ওনার প্রেমেন্দ্র মিত্রের, পাক উপনয়ন। শীর্ষেন্দু শীর্ষ মানব, শীর্ষ মানব, শীর্ষেন্দু মানব জমিন, শীর্ষেন্দু মানব জমিন, শীর্ষেন্দু মানব জমিন, শীর্ষেন্দু মানে হচ্ছে মানব জমিন, পড়ছো শীর্ষেন্দু মানে মানব জমিনটা উপন্যাসটা, যারা পড়ছো তারা নিশ্চয়ই বুঝছো কত ভালো একটা উপন্যাস না শীর্ষেন্দুর মানব জমিনটা। কিছু ব্যাপার ছিল ওখানে, ওই যে মনে আছে রোগাকৃষ্ট মেয়েটা ও রাতারাতি একদম হৃষ্টপুষ্ট হয়ে গেল, সুন্দর হয়ে গেল, এই ব্যাপারটা একটু সিনেমাটিক লাগছে, বাট ওভারঅল
ভালো লাগছিল আর কি, মানব জমিন উপন্যাসটা। অভিজিৎ সেন, রুহু চণ্ডালের হার। অভিজিৎ সেনের কি রুহু চণ্ডালের হাত। অভিজিৎ সেন, বেটা তুই অভিজিৎ নাম তোর, তুই চণ্ডাল মণ্ডাল নিয়ে তোর কাজ কেন? এত সুন্দর একটা নাম অভিজিৎ, হ্যাঁ তুই গান গাবি, মুকুল, তাই না করে রুহু চণ্ডালের হার, কেমন না? পজ করে সাথে সাথে এখন বলো সারা বেলা কার লেখা? রূপনগর, সারা বেলা 12 রকমের মানুষ, কার পড়ছি? চিন্তা করো। নূরজাহান, দুইটা আছে, কার কার লেখা? একটা নাটক, একটা উপন্যাস। দুঃখ কষ্ট, কার? ওয়ারিশ, কার লেখা? শওকত আলী না শওকত ওসমানের? তার প্রথম কি? পিঙ্গল আকাশ। মুক্তিযুদ্ধ ভিত্তিক কি? চলে যাও, ব্যাক করে ভেবে পজ করবা, ব্যাক করবা, ঠিক আছে? কত ছবি কত গান, ইলিয়াস কাঞ্চন নাকি খন্দকার মোহাম্মদ ইলিয়াস, কার লেখা? অনাথিনী কার? এইভাবে। মহাশ্বেতা দেবী কৈবর্তখণ্ড, অধিবাসী জীবন কেন্দ্রিক, হ্যাঁ এই উনার আরো কিছু লেখা রাখো এখানে মহাশ্বেতা দেবীর। আধার মানিক, অরণ্যের অধিকার, ঝাঁসির রানী। আধার মানিক, অরণ্যের অধিকার, ঝাঁসির রানী। মৈত্রী দেবী নহন্যতে, পড়ছো? মৈত্রী দেবীর নহন্যতে দারুণ না উপন্যাসটা? মৈত্রী দেবীর নহন্যতে। তবে ওই তোমার ইয়ে আছে না, কি ওর নাম, আরে এই নামটা ভুলে গেলাম, আরে লা লালুই বেঙ্গলি আছে না, ওই লালুই বেঙ্গলি নহন্যতে রিলেটেড। আবুল বাসার ফুলবউ, আমাদের আগে বাসার ছিল, তো ওই বাসারের আমাদের গার্লফ্রেন্ড ছিল, হচ্ছে আমাদের বউ ছিল, আমাদেরকে কি ওর নাম, আরে ওর নামটা ভুলে গেলাম, দেখো তো কেমনটা লাগে, দেখো তো নামটা ভুলে গেলাম, আমাদের বৌমার। তো বাসারের বউ হচ্ছে ফুলবউ, ওকে আমরা ফুলবউ বলে ডাকতাম, তা আবুল বাসার ফুলবউ, আবুল বাসার ফুলবউ, ঠিক আছে, ফুলবউ। মুস্তফা সৈয়দ, মুস্তফা সিরাজ, এখানে আছে অলিক মানুষ, অ্যাড করে নিবা, হিজল কন্যা আর মায়া মৃদঙ্গ। হিজল কন্যা, মায়া মৃদঙ্গ, সৈয়দ মুস্তফা সিরাজ। এই এতগুলো পড়লাম না, একটু গন্ডগোল লাগবে, বাট যখন তুমি রিকল করবা, এই যে বন্ধ করে আবার সামনের দিকে যাবা আমি যেভাবে বললাম, তাহলে দেখবে যে ভালো মনে থাকবে। সৈয়দ মুস্তফা সিরাজ, অলিক মানুষ, এই মুস্তফা সিরাজ লোকটা হচ্ছে অলিক, অলিক মানুষ, এই যে সিরাজ, ঠিক আছে না? কৃষি নিয়ে ইয়া করেন, তো ওইভাবে মনে রাখবা, অলিক মানুষ। হিজল কন্যা, মায়া মৃদঙ্গ। হরিশঙ্কর জলদাস, জলদি কোথায়? যেখানে আগুন থাকে সেখানে জলদি, দহনকাল। হরিশঙ্কর জলদাস, দহনকাল। পান্না কাছার, হৃদয়ে বাংলাদেশ। পান্না, আমাদের একটা বড় ভাই ছিল পান্না, তার হৃদয়ে বাংলাদেশ, পান্না কাছার, ঠিক আছে না? মাহমুদুল হক, জীবন আমার বোন। এই জীবন আমার বোন এটা মুক্তিযুদ্ধ ভিত্তিক, এখানে লিখে রাখবা। জাহিদুল কবির খোকা নামক ব্যক্তিকে কেন্দ্র করে, জীবন আমার বোনটা হচ্ছে জাহিদুল কবির খোকা, জাহিদুল কবির খোকা লোকটার নাম, ওই ওকে কেন্দ্র হচ্ছে জীবন আমার বোন, জাহিদুল কবির খোকা। কালো বরফ, 47-এর দেশভাগ নিয়ে কালো বরফ। একটু কালো মেয়ের কথা কার? তারাশঙ্কর, এখানে কালো বরফ, কালো মেয়ের কথা, কালো বরফ, কালো মেয়ের কথা, কালো বরফ। তাহলে লেখা রাখো খেলাঘর, এই খেলাঘর উপন্যাসটাও মাহমুদুল হকের, খেলাঘর। গেল, এখন আমি, আমাদের শেষ কিন্তু পড়া, এখন আমি একটু ফটফট করে বলি, একটু আমাকে সাথে বলো। অবাঞ্ছিত, ওই যে দুদিনের খেলাঘর, অবাঞ্ছিত, আকবর হোসেনকে অবাঞ্ছিত করলাম, তোমার বন্ধু আকবর। লৌহ কপাট, জরাসন্ধ, লৌহ কপাট, ন্যায়দণ্ড যেটা আর কি। মেবার পতন, মেবার রাস, কার কার? চিন্তা করো, মেবার পতন, মেবার রাস। রুহু চণ্ডালের হার, মানব জমিন, মানব জমিন নিচে, মানব উপরে, মানব জমিন, জমিন নিচে, শীর্ষেন্দু, শীর্ষ জমিন, শীর্ষ জমিন, শীর্ষেন্দু। নহন্যতে, মৈত্রী দেবী। ফুল বউ, সুন্দর বউ কার? আবুল বাসারের, ঠিক আছে? তারপর অলিক মানুষ, মুস্তফা সিরাজ। হিজল কন্যা কার? গেল। নিশুতি রাতের গাথা কার? আনোয়ার পাশা। আনোয়ার পাশা কি লেখা? রাইফেল রুটি আওরাত, নিঃসন্ধানী নিশুতি রাতের গাথা। এই তো ফটফট করে চলে যাবো ওদিকে, পজ কইরা। তারপর আমাকে বলো, রাইফেল রুটি আওরাত কি? মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রথম উপন্যাস। এই তো। খেলাঘর কার লেখা? খেলাঘর, দেখো দুদিনের খেলাঘর আকবর হোসেন, আর শুধু খেলাঘর মাহমুদুল হক। দুদিনের খেলাঘর আকবর হোসেন, শুধু খেলাঘর কার? মাহমুদুল হক। দুদিনের খেলাঘর, শুধু খেলাঘর, দুদিনের খেলাঘর, কবি, কবিও কোলাহল, কবি, কবিও কোলাহল। এই তো টেকনিক করে মনে রাখতে হবে। তারপর কল্পতরু, গণদেবতা, বৈতালিক। এইভাবে জাস্ট আগে আগে যাও, তাহলে ভালো মনে থাকবে। এটা গেল। আর সন্ধির হচ্ছে একটা ছবি আছে, আমি হোক রুষা হোক, আমার কাছে আপাতত ফোনটা নাই, আমার কাছে ছবি আছে, সমস্যা নেই, বা আমি রুষাকে বলবো, ও দিয়ে দিবে। বিসর্গ সন্ধি, ও কার? র বা রেফ, ঠিক আছে? আর তিনটা স এখানে যেখানে থাকে ওখানে বিসর্গ সন্ধি হয়। ওকার যেখানে থাকবে, পরোপকার, পর যোগ উপকার, এরকম। যেখানে ওকার থাকবে, যেখানে রেফ থাকবে, ওই জায়গাটাকে ভাঙতে হবে। যেখানে স থাকবে ওই জায়গাটাকে ভাঙতে হবে, ওখানেই বিসর্গ সন্ধি হবে। এই তো, ঠিক আছে, এই পর্যন্তই। যেভাবে যেভাবে বললাম এভাবে পড়ো, বারবার পড়তে পড়তে আশা করি পুরোটা ক্লিয়ার হবে। টাটা।